বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শিহাব সুমন, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই, এরপর আপনাদের সাথে আলোচনা শুরু করব। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যে তথ্যটি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। তিনি বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। এদিকে অপারেশন ডেভিল হান্ট শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি তিনি বলেছেন, বিপ্লব যে দেশে হয় সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না, তবে বাংলাদেশে সরকার অতটা অমানবিক হতে পারেনি। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। এরপর আরেকটি তথ্য তুলে ধরি, তা হচ্ছে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবাইকে হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এবং অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ডেভিল হান্ট মানে ফ্যাসিস্টকে জানি, এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে। তিনি বলেন, ইসি এই মুহূর্তে কি করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কি, এই বিষয়গুলো নিয়ে কমিশনের সঙ্গে তাদের মতবিনিময় হয়েছে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব যদি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয় তাহলে সেই প্রস্তাবে বাধা দেবে বিএনপি। আরেকটি তথ্য, তা হচ্ছে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন প্রতিক্রিয়া অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন এবং রফিকুল আলম বলেছেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এবং সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে ৪ দফা দাবি আদায় সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের লং মার্চ কর্মসূচিতে লাঠি চার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিক সহ ১৮ জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়। রবিবার বিকেলে বাংলাদেশ স্থানীয় সময়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। এদিকে আরেকটু যোগ করি যে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দাবি করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে স্লেজিং এবং মারধর করে, যার জের ধরে প্রতিবাদ জানানো হয় এবং সবশেষ সমঝোতা হওয়ার পর আবারও এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা প্রতিহত করা হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আলোচনায়। আমাদের সাথে আছেন শিহাব সুমন এবং তানভীর হোসেন। আমি একটু শিহাব সুমন আপনার কাছে আসি প্রথমে যে বিষয়টি নিয়ে, এই যে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চালানোর প্রসঙ্গে যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন যে ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সরকারের এই অভিযান বাংলাদেশ ব্যাপী সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কতটা কার্যকর ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন শিহাব সুমন? ধন্যবাদ। সরকারের এই অভিযান আমার মনে হয় একটু দেরিতেই শুরু হয়ে গেল কিনা, যথেষ্ট দেরি হয়ে গেছে মনে হয়। ইতোমধ্যে আমরা সারা দেশে মব জাস্টিসের উৎসব লক্ষ্য করেছি। আমরা দেখেছি হেফাজতে নির্যাতন এবং মৃত্যুর মতো অসংখ্য ঘটনা ঘটে গেছে।
আহ একটি বিপ্লব আমরা বলি বা গণ অভ্যুত্থান বলি, সেটি তাত্ত্বিকরা নির্ধারণ করবেন দেশে 5ই আগস্টের পূর্ববর্তী সময় সংঘটিত ঘটনা, কিন্তু তারপর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের মনে একটি স্বস্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বস্তি আনার ক্ষেত্রে সরকার আমার মনে হয় যথেষ্ট সময় নিয়ে ফেলেছেন। এবং এমন একটি সময় আমরা তড়িঘড়ি করে ডেভিল হান্টের প্রস্তুতি দেখলাম, তাতে মনে হচ্ছে সরকার অপেক্ষা করছিলেন কোনো একটি পক্ষের প্রতিক্রিয়া পাওয়ার জন্য। যখন সংগঠিত প্রতিক্রিয়ায় ছাত্র জনতার উপরেও কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আক্রমণের ঘটনা ঘটে, তখন এই অপারেশন ডেভিল হান্ট দেশব্যাপী সংগঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু দুঃখজনকভাবে আমরা সাম্প্রতিক সময়ের এই ঘটনাগুলি যদি নোটিফাই করি, দেশে প্রচুর আইন শৃঙ্খলার ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে বা তাদের প্রহরায়। আমরা সম্প্রতি দেখেছি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন, যেটি আমাদের স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইটস এ ন্যাশনাল হেরিটেজ। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘোষণা দিয়ে সেটি কিভাবে ভেঙে ফেলা সম্ভব হয়? তো আমার মনে হয় সরকারের এই ডেভিল হান্ট ঘোষণা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কতটা আন্তরিকভাবে কাজ করবে, নাকি এটি বাগাড়ম্বর ডেভিল হান্ট হয়েই থাকবে, সেটি দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই দেশের একজন নাগরিক হিসেবে আমি চাইবো, বা আমরা সবাই চাই, যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। পাশাপাশি পুলিশের মনোবল যে ভেঙে পড়েছে, যেটি আমরা বারবার বলি, পুলিশ কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মনোবল ফিরে পায়নি। বিশেষ করে গত সপ্তাহেও আমরা দেখেছি রাজধানীর উত্তরাতে একটি পুলিশ স্টেশনে ভাঙচুর, অরাজকতা এবং কাউকে কাউকে ছিনিয়ে নিয়ে যাবার ঘটনা, এলিজড অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যাবার ঘটনা। তার প্রতিক্রিয়ায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে এরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আমি বুঝি না স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ স্টেশনে হামলা, একটি থানায় হামলা ঘটনাকে এতটা হালকাভাবে কেন দেখছেন, আমার মাথায় ঢুকছে না। এটি ইটস এ সিগন্যালিং ভ্যালু। একটি পুলিশ স্টেশনে যদি দুষ্কৃতকারীরা হামলা চালাতে পারে বা যে কেউ হামলা চালানোর মতো পরিস্থিতি দেশে থাকে, সেক্ষেত্রে সাধারণ নাগরিকের কি অবস্থা, নিরস্ত্র অবস্থায় আমরা যারা চলাফেরা করি, এটি বিষয়টি আসলে উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। জি, শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, একই বিষয়ে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। আমার ধারণা শিহাব ভাই যথার্থই বলেছেন। আমি একটু দুটো বিষয় যোগ করতে চাই। একটা হলো যে ডেভিল হান্ট চলবে ততদিন পর্যন্ত, আসলে কিয়ামত পর্যন্ত ডেভিল শেষ হবে না, কারণ ডেভিল বিষয়টাই হলো যে মানুষের মধ্যেই জন্মায় এবং সেটা কিয়ামত পর্যন্ত চলবে। এবং কিয়ামত পর্যন্ত কি আপনারা অপারেশন চালাবেন কিনা, এটা সরকারের কাছে একটা আমাদের প্রশ্ন থাকবে। নাম্বার টু হলো যে ডেভিলদেরকে যখন আপনি হান্ট করে নিয়ে আসবেন, আপনি প্রথমে তাদেরকে নাম দিচ্ছেন ডেভিল। সো আপনি ডেভিলস অ্যাডভোকেটদেরকে আপনি সুযোগ দিবেন কিনা আত্মপক্ষ সমর্থন করার জন্য। তো সেটা আরেকটা বড় বিষয় যে আপনি যাদেরকে চিহ্নিত করছেন অপরাধী হিসেবে, তারা যে সত্যি অপরাধী সেটা আসলে কিভাবে প্রমাণিত হবে। এবং তারপরে সরকারের যে অবস্থান সেটার মধ্যে একটু টেকনিক্যাল বিষয় রয়ে যাচ্ছে। সরকার বলছেন যে শিক্ষার্থীরা আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে গেছে এবং সেখানে গাজীপুরে সেখানে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। তো শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার, শিক্ষার্থীদের ওখানে যাবার যে কারণটা বলা হয়েছে সেটা কিন্তু যথার্থ নয় এবং সেটা আসলে সেই ব্যাখ্যাটা আমার কাছে মনে হয় যথার্থ কমপ্লিট না, ইনকমপ্লিট একটা ব্যাখ্যা মনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে সরকার অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং অনেক দেরিতে উদ্যোগটা নিয়েছে, কিন্তু এই উদ্যোগের সাথে যে বিষয়গুলো পাশাপাশি এসছে আলোচনায়, সেই আলোচনাটা বোধহয় সরকারের পজিশনটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হবে। এই জায়গাটাতে কিছু প্রশ্ন কিন্তু সরকার অলরেডি রেখে দিয়েছে। কারণ হলো যে এর মধ্যে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে গত 6 মাসে, যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, তাদের সাথে এই সরকারকে যারা সমর্থন করে তাদের অনেকেই সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অনেকেই ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে 32 নাম্বার ধ্বংস করা হবে। সুতরাং আপনার একটা প্রশ্ন হয়তো একজন পর্যবেক্ষক হিসেবে আমি তুলতে পারি, যারা ঘোষণা দিয়েছে 32 নাম্বার ধ্বংস করা হবে, তাদেরকে কি আপনি ডেভিল হিসেবে কনসিডার করছেন কিনা? সুতরাং আপনার ডেভিল হিসেবে কনসিডার করার যে ইন্ডিকেটর গুলো, সেগুলো বোধহয় জনসম্মুখে প্রকাশ হওয়াটা খুব জরুরি। ধন্যবাদ। জি, আমি একটু তানভীর ভাইয়ের সঙ্গে অ্যাড করতে চাই এই প্রসঙ্গেই। সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি
এটি কখনো আমরা জানি না জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছিল কিনা, বা এটি কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিনা। যদি ছাত্র সমাজকে ওখানে আটকে রাখার অভিযোগই আসে, যে ছাত্র সমাজ আসলে বিরাতে ওখানে কেন ভ্রমণে গিয়েছিলেন বা কি উদ্দেশ্যে গিয়েছিলেন, সেটিও কিন্তু কোনো সরকার বা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এখনো জানতে পারছি না। নাকি ওনারা ওখানে কোনো তদন্তেই গিয়েছেন? তাও যদি হয় তাহলে সরকারের পক্ষ থেকে বলা উচিত যে আমরা তদন্তে সহযোগিতার জন্য ছাত্র সমাজের একটি অংশের সহযোগিতা নিচ্ছি। না, এই শিহাব বিষয়টি সুমন, কিন্তু পুরোটি কুয়াশার ভিতর এই রয়ে এই গেল। বিষয়টি নিয়ে আরো একটি কথা রয়েছে, যেটি বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি যে মাইকিং করে নাকি ওইখান থেকে ডাকা হয়েছে, কোনো কিছু লোকজন ডেকেছে যে ওই ভবনে শিক্ষার্থীরা অথবা সাধারণ মানুষ কিছু আটকা পড়েছে, এমন কথাও শোনা গেছে, এবং তাদের উদ্ধারের জন্য এই শিক্ষার্থীদের অথবা সাধারণ মানুষকে ডাকা হয়, এবং তারপরে যখন সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী অথবা অন্যরা, তখন তাদেরকে আটকে রেখে তাদেরকে নির্যাতন করা হয়, এরকম একটি কথা আমরা শুনতে পেয়েছি। একজন নাগরিক হিসেবে আমারও একটি প্রশ্ন। দেশে 999-এর মতো একটি জনপ্রিয় সেবা ব্যবস্থা রয়েছে জরুরি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। সেখানে 999-এ ফোন করা হলে তো স্থানীয় পুলিশ স্টেশন থেকে ল এনফোর্সিং এজেন্সি যাবে, যখন আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশে অ্যাভেলেবল রয়েছেন পর্যাপ্ত ভাবে। তো তাদেরও আগে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আগে ছাত্র সমাজ কিভাবে ওখানে গিয়ে পৌঁছে গেল, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়। ওনারা কি আগে থেকেই জানতেন তার মানে যে এখানে এরকম একটা ঘটনা ঘটবে? ওনারা আগে থেকে মজুদ ছিলেন আশেপাশে? বিষয়টি তদন্ত সাপেক্ষ আমার মনে হচ্ছে। এবং আরো একটি বিষয় যেটি বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা যদি আমি বলি যে সার্জিস আলম, তিনি যেটি বলেছেন গাজীপুরের সামনে যে তারা যে বিক্ষোভ এবং প্রতিবাদ করেছেন, সেখান থেকে যে পুলিশের সাথে যোগাযোগ করা হলেও প্রায় 2 ঘন্টা পরে তারা যান, এবং আপনি যেটা দেখেছেন যে ওই সংশ্লিষ্ট থানার ওসিকে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জি। এটি আরেকটি দুঃখজনক ঘটনা। পুলিশ এত দেরিতে কেন একটি ব্যবস্থার ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবেন, যেখানে মানে আমরা একটি স্বীকার করি আর না করি আইন শৃঙ্খলা জনিত একটি জরুরি অবস্থার ভেতর আমরা রয়েছি। এটি তদন্তের বিষয় যে এই পুলিশ কোনোভাবে রেখে যাওয়া পূর্ববর্তী রেজিমের সঙ্গে কোঅপারেট করার জন্য এটা করছেন, না কোনো স্যাবোটাজের জন্য করছেন। দেশে এখন অনেকগুলো পাওয়ার হাউস সমান্তরাল ভাবে কাজ করছে। কে যে কার হয়ে কাজ করছে, কে কার পারপাস সার্ভ করছে, কোন এজেন্সির জন্য করছে, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত সরকার শক্ত হাতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করবেন পরিস্থিতির উপরে, আমার মনে হয় বিষয়গুলো দিন দিন বাড়তেই থাকবে। তার রেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 6 মাসের ধারাবাহিক চিত্রে। এটি শুধুমাত্র অবনতিশীল। জি, আপনাকে আমার ধন্যবাদ। আমার জি। একটা পয়েন্ট এখানে যোগ করার আছে। আহ, কে ফোন করেছিলেন, তিনি ফোন করে কি বলেছিলেন, সেখানে পুলিশের 999-এর যে যে তাদের কিন্তু একটা লিস্ট আছে, কোন কোন লিস্টে তারা প্রম্পট অ্যাক্ট করবে এবং কিভাবে অ্যাক্ট করবে সেটা কোথায় জানানো হয়। সুতরাং এই পুরো তথ্যটা কিন্তু 999-এ কিন্তু রেকর্ড হয়। আপনি যখনই 999-এ একটা ফোন দিবেন, ফোন দিয়ে আপনি যাই বলেন সেটা কিন্তু রেকর্ড হয়। সুতরাং এই যে তাদের যে দাবিটা, এই দাবিটা আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং। এই দাবিটা নিয়ে হয়তো সরকার কাজ করলে, সেটা জনস্বার্থে জনসম্মুখে প্রকাশ করলে হয়তো বিষয়টা একটু ধোঁয়াশাটা কেটে যেতে পারে। জি। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অ্যাড করতে পারি একটু। 999-এ আমি একাধিকবার জরুরি পরিস্থিতিতে কল করেছি রাজধানীতে, এবং আমি ঘড়ি ধরে বলতে পারি যে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি খুবই তড়িৎ ভাবে আমি কাঙ্ক্ষিত ফলাফল 999-এর কাছ থেকে পেয়েছি। সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নাগরিক হিসেবে 999-এর প্রতি খুবই পজিটিভ। জি, জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আসি। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব, এবং তিনি সবাইকে হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমি আসলে প্রশ্ন যেটা রাখতে চাচ্ছি যে বিশেষ করে আমরা যদি সরকারের কথা বলি, যেমনটা বলছিলেন শিহাব সুমন, যে নানামুখী এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিজের স্বার্থের জন্য হোক, রাজনৈতিক হোক, আদর্শিক হোক, নানাভাবে তারা আসলে তাদের কাজকর্ম করছেন, সেই জায়গা থেকে সরকার কি কোনো ফাঁদে পা দিচ্ছে বা দিয়েছে আপনার কাছে মনে হচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিষয়টি সতর্ক করছেন, তানভীর হোসেন। ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কিন্তু তার বক্তব্যে সম্পূর্ণরূপে ক্লিয়ার করেননি। আমাদের এই বাংলাদেশে একটা
রাজনৈতিক সংস্কৃতি আছে, সেটা হলো দায় চাপানোর বা দৌড় চাপানোর সংস্কৃতি। এটা দীর্ঘদিন ধরেই আছে। কিন্তু এখানে কোনো ফ্যাকচুয়াল ডেটা নেই যেটার উপরে বেসিস করে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলবেন যে এই ঘটনাতে সরকার বা সরকারের পজিশন এরকম হওয়া উচিত ছিল। এখানে একটা বড় বিষয় হলো যে যখন মবক্রেসি গুলো হচ্ছে, মব গুলো হচ্ছে, তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেবরা কোনো ধরনের স্পেসিফিক টোন নিয়ে, টোন অফ ভয়েস নিয়ে কথা বলছেন না। তিনি যদিও দুই একবার এই বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করেছেন, কিংবা তার দলের অন্যান্য মুখপাত্ররাও দুই একবার বলেছেন, কিন্তু খুবই স্পেসিফিক না। সো তারা কিন্তু তাদের পজিশনটাকে এখনো আমার কাছে যেটা মনে হয় যে জনগণের সামনে খুব ক্রিস্টাল ক্লিয়ার করতে পারেনি সরকার। এখানে যে বিষয়, যেহেতু বাংলাদেশে যেটা চলছে, মাছ ধরার উৎসব বা মৎস্য আমরা যেটাকে বলি, এই ঘোলা জলে অনেকেই অনেক কিছু করছে। এখন আমরা যখন বিষয়টাকে নিয়ে খুবই চিন্তিত এই কারণে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলে কে? মাননীয় আপনার প্রধান উপদেষ্টা তিনি দায়ভার নিতে চান না। তিনি মনে করেন যে তিনি একজন ফ্যাসিলিটেটর। সামরিক বাহিনী, যেটা একটু আগে আলোচনায় আসলো, যে তারা আছে ম্যাজিস্ট্রেসি রোলে, সেখানেও তারা কতখানি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেটাও কিন্তু বিবেচনার বিষয়। সুতরাং এই যে জায়গাগুলোতে অলরেডি অনেকগুলো ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনা যখন আপনার ডিসফেভারে যায়, তখন আপনি ভীষণ ভোকাল হবেন। আর যতদিন আপনার ফেভারে থাকবে, পলিটিক্যাল ফেভারে থাকবে, ততদিন আপনি বিষয়টাকে এড়িয়ে যাবেন। এই প্রবণতা থেকে বেরিয়ে আসাটা আমার কাছে মনে হয় খুব জরুরি। জি, জি, আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, একই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়টাতে? জনাব মির্জা ফখরুল অত্যন্ত অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং কিন্তু তিনি আসলে তানভীর ভাই যেটি বলছিলেন, এই ফাঁদে পা দেওয়া, শেখ হাসিনার ফাঁদে পা দেওয়া বলতে মির্জা ফখরুল ঠিক কি বোঝাচ্ছেন আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু আমরা যেটা দেখতে পারি, এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই ছিল আসলে সেই অতীতের সরকারের বিভিন্ন ফাঁদ থেকে দেশকে বের করে নিয়ে আসা। তো আমি তানভীর ভাইয়ের সঙ্গে একেবারেই একমত যে যেখানে আমরা প্রধান উপদেষ্টা বলছেন উনি ফ্যাসিলিটেটর, এবং অন্যান্য উপদেষ্টারাও অনেকের কর্মকাণ্ড আপনি গত 6 মাসে 6বার দেখেছেন কিনা এমন উপদেষ্টাও রয়েছেন, আমরা ঠিক বুঝি না ওনারা কি করছেন। ঘুরে ফিরে 3-4 জন উপদেষ্টা মন্ডলীকে আমরা দেখতে পাই, হয়তো বাকিরা অন্তরালে অনেক বেশি টেবিল ওয়ার্কের চাপে ব্যস্ত রয়েছেন। কিন্তু গভর্নমেন্ট মেশিনারি আদৌ রান করছে কিনা, এবং আহ, সম্ভবত গভর্নমেন্ট মেশিনারি আদৌ রান করছে কিনা সেটি যেমন একটি প্রশ্ন। আর মির্জা ফখরুল সম্ভবত, আমি যেটি বুঝতে পারি ওনার সাম্প্রতিক পর্যবেক্ষণে, আহ, শুধুমাত্র সরকারের প্রতি এক ধরনের রাজনৈতিক চাপ বলবৎ রাখা, নির্বাচনমুখী ট্রেনটাকে চালু রাখা, সেদিকেই সম্ভবত বিএনপির ফোকাসটা বেশি, রাদার দেন অন্যান্য দেশে ঘটে যাওয়া অনেক অনিয়মের ব্যাপারে। তা আমার মনে হচ্ছে আগামী দিনগুলিতে হয়তো আরেকটু পরিষ্কার হবে। সম্ভবত আগামী কাল সোমবারে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সাম্প্রতিক পরিস্থিতিতে ওনাদের পর্যবেক্ষণ জানাবেন আরো পরিষ্কারভাবে, তখন আমরা মন্তব্য করতে পারবো। জি, ঠিক এই জায়গায় আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে এই যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যদি আমরা দেখি যে অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার সবকিছু মিলিয়ে যদি গত 6 মাসের বিবেচনা করে অন্তর্বর্তী সরকারের, আপনি কি মনে করেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের উপর নির্বাচন আরো দ্রুত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চাপটা আরো বাড়বে? কারণ শুরুর দিকে যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে অন্তর্বর্তী সরকার, অনেকে বলছিলেন 2 বছর, 3 বছর, অথবা সরকারকে সময় দেয়া হোক, কিন্তু এখন কিন্তু এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না রাজনীতিবিদদের কাছ থেকে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, 5ই আগস্ট আমাদের মেরুকরণ ছিল বিভিন্ন দল মত এবং নাগরিক বৃন্দের একটি নির্দিষ্ট চাওয়া এক বিন্দুতে সে মিলিত হবার কারণে আমরা ঢাকার মহাসড়কে বিপুল জনস্রোত দেখেছি বা জনসমুদ্র দেখেছি। যত সময় গড়িয়ে যাচ্ছে 5ই আগস্টের পর থেকে আস্তে আস্তে আমাদের রাজনৈতিক দলগুলোর নিজস্ব চিন্তা, পলিসি এবং মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। আপনি খেয়াল করলে দেখবেন বিএনপি এখন অন্যতম ভোকাল একটি দল, যেটি দ্রুত রাজনীতি, একটি নির্বাচনমুখী ব্যবস্থার দিকে যাওয়ার পক্ষে সোচ্চারভাবে কথা বলছে। অন্যদিকে মাঠে থাকা অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারা কিন্তু দল গুছিয়ে নিচ্ছেন, নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন, কিন্তু নির্বাচনটা মনে হয় যত দেরিতে হয় বা প্রকাশ্যে নির্বাচনের ব্যাপারে সরকারের সঙ্গে ওনাদের কোনো আলোচনা, চাপ দেন দরবারের কথা আমরা দেখছি না। তার মানে এদিকে আবার ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একটি শীঘ্রই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দিতে যাচ্ছে।
সম্ভবত এই মাসের শেষ দিকে আমরা নতুন দলের নাম এবং নেতৃবৃন্দকেও আস্তে আস্তে দেখতে পাবো। এই মেরুকরণের ভেতর এই মুহূর্তে আহ, মনে হয় না যে সবগুলো রাজনৈতিক শক্তি বা ফ্যাক্টর একসঙ্গে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের কাছে নির্বাচনের দাবি নিয়ে যাচ্ছে। তবে এটা আমাদের ভুলে গেলে চলবে না, এখন পর্যন্ত এই রাজনীতির মাঠে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সো শেষ পর্যন্ত আলোচনা, কেউ চাইবেন নির্বাচন একটু যত দেরিতে হয় ভালো, কেউ চাইবেন যত আগে হয়। আমার মনে হয় প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে ইঙ্গিত দিয়েছেন, গত পরশুদিনও একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে উনি সাক্ষাৎকারে বলেছেন আর্লিয়েস্ট হলে ডিসেম্বর বা সর্বোচ্চ দেরি হলে হয়তো ফার্স্ট হাফ অফ দ্য নেক্সট ইয়ার, এর ভেতরেই নির্বাচন হবে। বিএনপি চাইবে এই ডিসেম্বরটাকে যদি এগিয়ে অগাস্টে আনা যায়, আর ওদিকে যারা নির্বাচনের একটু দেরিতে হলে ভালো, তারা চাইবেন যে এটা যদি 2 মাস পেছানো যায়। তো আমরা মোটামুটি একটি নির্বাচনের অ্যাপ্রক্সিমেট টাইম লাইনের ভেতরে পড়ে গেছি বলা চলে, ঘোষণার অপেক্ষা শুধুমাত্র এখন। জি, শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনিও সাথে থাকবেন, আমরা আরো আলোচনা করবো। একটি বিরতি নিতে হবে আমাকে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, আপনার কাছে এই প্রশ্নটি শুরুতে রাখি, এরপর আমি শিহাব সুমন আপনার কাছে একই বিষয় নিয়ে আসবো। আমরা যদি একটু দেখি যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্চ, তিনি আমেরিকার কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং আপনি জানেন যে সম্প্রতি ইউএসএআইডির ফান্ডিং কিন্তু স্থগিত করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, ইসরায়েল আর ইজিপ্ট বাকি সবগুলো দেশের জন্য 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং এটি নিয়ে নানা আলাপ আলোচনা চলছে। এবং তার সাক্ষাৎকারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ইউএসএআইডির ফান্ডিং নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। টাকার কার্লসন শো থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে তিনি কথা বলছেন এবং এর মধ্যে নানা রকম মানুষ কনস্পিরেসি থিওরিও তার কথার মধ্যে পাচ্ছেন, আবার অনেকে হয়তো বা কিছু জিনিস সত্যতা খুঁজে পাচ্ছেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনি কি বলবেন তানভীর হোসেন? আপনি একজন উন্নয়ন কর্মী, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন আমি যতটা জানি, আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যেটা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ ইউএসএইড গ্লোবালি ইউএস গভর্নমেন্টের সফট পাওয়ার এবং তাদের ম্যান্ডেটই হলো ইউএস ইন্টারেস্টকে বিশ্বের অন্যান্য দেশের সাথে শেয়ার করা। সেক্ষেত্রে তারা যে শুধুমাত্র যে সরকারের ইন্টারেস্ট গুলো শেয়ার করে তা না, তারা উন্নয়নেও অনেক ভূমিকা রাখে। একটা জায়গাতে একটা টেকনিক্যাল বিষয় আছে যে তাদের অনেকগুলো থিমেটিক লাইন আছে, এর মধ্যে স্বাস্থ্য খাত একটা বড় বিষয়। তারপর যেটা আরেকটা আছে যেটা আপনার পরিবেশ নিয়ে তারা অনেক কাজ করে। সো এই এবং এছাড়া তারা অনেকগুলো স্কিল নিয়ে তারা কাজ করে, সেগুলো নিয়ে ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সেগুলো নিয়ে কিন্তু খুব একটা বেশি প্রশ্ন নাই এবং সেগুলো নিয়ে অন্যান্য দেশগুলো ঠিক বা সেখানে স্টেট ডিপার্টমেন্ট থেকেও খুব একটা বেশি প্রশ্ন করা হচ্ছে না। প্রশ্ন যেটা হচ্ছে, তাদের একটা থিমেটিক এরিয়া আছে, সেখানে তারা গণতন্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করে। এখন এই গণতন্ত্রের উন্নয়নের যে পারসেপশন সেটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এখন তাদের যে ফান্ড নিয়ে কাজ করে, আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, তাদেরকে নিয়ে প্রশ্ন এসেছে। তারা অনেকগুলো ফান্ডিং করেছে, সেই ফান্ডিং গুলোতে তাদের নিয়ে অনেকগুলো জায়গাতে আপনার হলো যে প্রবাবলি হন্ডুরাস, ইজিপ্ট, বিভিন্ন জায়গাতে তাদেরকে নিয়ে এর আগে অভিযোগ ছিল যে তারা সেই দেশের রেজিম চেঞ্জের ক্ষেত্রে ইউএস ফান্ডিং কে ব্যবহার করে তারা হলো সে কাজগুলো করেছে। ইনফ্যাক্ট রিসেন্টলি বাংলাদেশে সেরকম ভাবে ফান্ডিং হয়েছে, সেটা নিয়ে আপনার হলো যে প্রশ্ন এসেছে। বাংলাদেশে গত 50 বছরে ইউএস এআইডি টোটাল প্রায় $21 বিলিয়ন মতো ব্যয় করেছে। সুতরাং সেখানে বাংলাদেশের উন্নয়নে তাদের যে অবদান রয়েছে সেটাকে স্বীকার করে নিয়ে বলতে হবে এই ফান্ডিং গুলো নিয়ে আমাদের কাছে আসলে যথেষ্ট তথ্য নেই। বাংলাদেশে কারা কারা এই ফান্ডিং গুলো থেকে বেনিফিট নিয়েছে এবং কারা কারা এই প্রশিক্ষণ গুলো নিয়েছে এবং তারা কিভাবে আপনার হলো যে সেই অ্যাক্টিভিটি গুলো আপনার হলো করেছে, সেটা একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। আরেকটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, রাজনৈতিক নৈতিকতা একটা বড় প্রশ্নের মধ্যে পড়েছে। কারণ আমি যদি বলি যে এই বিপ্লব বা অভ্যুত্থান যাই হোক, এটাকে আমি 100% বিশ্বাস করতাম যে এটা জন আকাঙ্ক্ষা ছিল। এখন যদি আমি
আমি শুনি যে দুধের মধ্যে ভেজাল ছিল, সেখানে অন্য কেউ পানি মিশিয়েছে, এবং সেটা আমার জন্য একজন নাগরিক হিসেবে অনেক বেশি হতাশা। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের যে সংবাদপত্রগুলো আছে, এখন অনেক তথ্য আছে অ্যাভেলেবেল। তারা সেই ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে তথ্য, সেই তথ্যের আলোকে বাংলাদেশে কারা সেই বিষয়গুলোর সাথে এঙ্গেজ ছিল, এবং তারা যদি গত 5ই আগস্টের যে অভ্যুত্থান অথবা বিপ্লব, সেখানে তাদের যদি জোরালো ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের বিশ্বস্ততা মানে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত। কারণ আজকে যখন আমরা তিনজন এখানে কথা বলছি, আমরা যদি আউট অফ আওয়ার ইন্টারেস্ট, আমাদের পার্সোনাল ইন্টারেস্ট অথবা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের আলোকে কথা বলে থাকি, তাহলে এই যে এইসব দর্শকরা এগুলো শুনবেন, তাদেরকে বিভ্রান্ত করা হবে, তাদের সাথে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে। সুতরাং বাংলাদেশের যদি কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান এই প্রতারণামূলক কাজ করে থাকেন, তাহলে এটা আমার কাছে মনে হয় দেশবাসীর কাছে পরিষ্কার হওয়াটা খুবই জরুরি। এবং এটা বিস্ময়কর না, বিশ্বের অন্যান্য দেশে এই ধরনের নজির যেহেতু আছে, এটা নিয়ে আমার মনে হয় আমি অনুরোধ করব বাংলাদেশের সাংবাদিকরা যেন আরো বেশি খতিয়ে দেখেন। জি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শিহাব সুমন, জি। আপনি একজন সাংবাদিক হিসেবে বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, যুক্তরাষ্ট্র সরকার পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে তার নানান সংস্থা বা সহযোগী বিভিন্ন আর্মগুলোকে নানান সময় কাজে লাগায়। আমরা উপমহাদেশের রাজনীতিতে দেখেছি এটি। ইভেন ল্যাটিন আমেরিকার অনেক দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমি নামই নিচ্ছি না কারো, কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ঐতিহাসিকভাবে পরবর্তী সময় প্রকাশিত হয়েছে, যখন ইনফরমেশন গুলো নন ক্লাসিফাইড আকারে রিলিজ হয়, অনেক কিছু যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়। তো সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করলে হয়তো যখন এটার ক্লাসিফাইড বারটা উঠে যাবে, বাংলাদেশের এই রেজিম চেঞ্জের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকার বিষয়টি আস্তে আস্তে প্রকাশিত হবে। তবে অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটি যদি হয়ে থাকুক বা না থাকুক, সেটি আরো বেশি তদন্ত সাপেক্ষ। আমরা কিছু কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু কিছু রিপোর্ট অলরেডি দেখেছি এ ব্যাপারে। তবে ইউএসএআইডি তার যে রোল প্লে করে বিশ্বব্যাপী স্বাস্থ্য ক্ষেত্রে, যেটি তানভীর ভাই বলছিলেন, স্বাস্থ্য ক্ষেত্রে একটি বড় রোল প্লে করে ইউএসএআইডি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে তার ভূমিকা অনস্বীকার্য। আপনি জানেন আমাদের আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি, যেটি বাংলাদেশের এত বিশ্বখ্যাত নামকরা গবেষণা প্রতিষ্ঠান, শুধুমাত্র 1000 কর্মীকে টার্মিনেট করা হয়েছে। 1000 কর্মকর্তা, গবেষক, এদের বেশিরভাগই গবেষক, কেবলমাত্র গবেষক, টার্মিনেট করা হয়েছে এই ফান্ড ক্রাইসিসের কারণে, ইউএসআইডি ফান্ড অপারেশনের কারণে। এটি খুবই দুঃখজনক। তবে এটি সম্ভবত ট্রাম্প সরকার তার ব্যয়, সার্বিক জাতীয় ব্যয় এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, এই সবগুলো বিষয় উনি রিভাইজ করতে যাচ্ছেন। ক্ষমতায় এসেই আমরা দেখতে পেলাম যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে। ইটস এ বিগ বিগ থ্রেট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য। কারণ সম্ভবত 18% ফান্ডিং একাই ডাব্লিউএইচওর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসতো। এই ফান্ডটা এখন কিভাবে ক্রাইসিস হবে, এই ক্রাইসিসটা মিট আপ করা যাবে, সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়। জি, চায়না বলছে যে তারা, সম্ভবত জি চায়না বলছে, ডাব্লিউএইচও কে বলছে যে এগিয়ে আমরা আসবে। জি এগিয়ে আসব। জি, আমি আরেকটি প্রসঙ্গে একটু আসি। শিহাব সুমন, আমি যদি এখানে আপনার, একটু যোগ করি। জি জি, আমি একটু যোগ করি। বাংলাদেশে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টেও কিন্তু ইউএসএইড এর যথেষ্ট ভূমিকা আছে এবং অনেক কাজ হয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করেছে। হেলথ অ্যান্ড স্যানিটেশনের কথা আমরা বললাম। চায়নার প্রসঙ্গ যেটা হয়েছে, চায়না কিন্তু অনুদান দেয় না, চায়না যেটা করে ইনভেস্টমেন্ট করে। সো আপনার ট্রেড এন্ড হলো ডেভেলপমেন্ট, এর মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়ে গেছে। চায়না ইতিহাসে এখন পর্যন্ত ইউএস গভর্নমেন্ট বা ইউএস এআইডির মতো করে কোনো প্রোগ্রাম কিন্তু তারা হাতে নেয়নি। সুতরাং সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা হয়তো প্রত্যাশা করব, আমাদের মতো অন্যান্য অনেক দেশই প্রত্যাশা করছে ট্রাম্প প্রশাসন থেকে নিশ্চয়ই সুবিবেচনা প্রসূত কোনো একটা সিদ্ধান্ত হয়তো 3 মাসের মধ্যে আসবে। ধন্যবাদ। জি এক্স্যাক্টলি। তানভীর ভাইয়ের সঙ্গে আমি একটু অ্যাড করি। আমরা ইউএসএআইডি বা ডিএফআইডি, অসএইডি এর মতো যে ইন্টারন্যাশনাল সাহায্য সংস্থাগুলোর নাম জানি, চাইনিজ সাহায্য সংস্থার নাম কিন্তু এরকম শুনিনি কোথাও। আপনার জানা আছে কিনা তানভীর ভাই বলতে পারবেন? সো এক্ষেত্রে চায়নার কমিটমেন্ট কতটা আমাদেরকে প্রত্যাশা যোগাবে বা সাহস যোগাবে, আমি সন্দেহান ব্যক্তিগতভাবে।
জি, ধন্যবাদ। আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসি। যেহেতু আসলে ইউএসএআইডি নিয়ে কথা হচ্ছিল, সবকিছুর সাথে অর্থনীতি জড়িত, আমি একটু জিজ্ঞেস করি যে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছিল এবং বৈঠকে যারা ছিলেন তারা বলেছেন বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, অর্থনীতির সূচক যেগুলো আছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। তিনি বেশ কয়েকবারই বলেছেন কথাটি। কিন্তু সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখি, শিহাব সুমন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে? দেখুন, ইকোনমির আসলে দুটো পার্সপেক্টিভ। শফিক ভাই হয়তো পার্সিয়ালি ঠিক যেটি বলছেন, ম্যাক্রো এবং মাইক্রো লেভেলের ইকোনমি। আমি ক্ষুদ্র মানুষ, নাগরিক হিসেবে মাইক্রো লেভেলের ইকোনমির যে ইম্প্যাক্ট আমি বাজারে গেলে দেখি সয়াবিন তেল এখনো পাচ্ছি না, এর আগেও পাইনি রমজানের আগে। এবং একটি সিন্ডিকেট খুবই ফাংশনাল। সরকার এটি নিয়ন্ত্রণ বা ভাঙার ক্ষেত্রে কি উদ্যোগ নিচ্ছে, টিসিবি কে আরো বেশি এম্পাওয়ার করার কথা ভাবা যেতে পারে। আমি জানি না, সরকারের বাণিজ্য মন্ত্রী আছেন এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়রা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু মাইক্রো লেভেলে জনগণের জীবন নাভিশ্বাস। আহ, তাত্ত্বিক হিসেবে মূল্যস্ফীতির হার গত মাসে কিছুটা কমেছে এর আগের মাসের তুলনায়। স্টিল সেটি মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে। মধ্যবিত্ত জীবনে প্রচন্ড ভাবে কম্প্রোমাইজ করতে করতে খাদ্যমূল্য পরিস্থিতির সঙ্গে তাদের আর কোনো জায়গা নেই। যিনি মোহাম্মদপুরে থাকতেন 5 সদস্যের পরিবার নিয়ে, তিনি এখন ঢাকার আরো উপকণ্ঠে শনির আখড়া বা সাইনবোর্ডে গিয়ে অবস্থান নিচ্ছেন পরিবার সহ। কেউ কেউ হয়তো গ্রামের বাড়িতে পরিবার পাঠিয়ে দিয়ে ঢাকায় একটি মেসে এসে উঠছেন উপার্জনক্ষম সদস্যটি পরিবারের। এটি স্বাভাবিকভাবে বৃহত্তর ভাবে অর্থনীতির উন্নতির সূচকের কথা ইন্ডিকেট করে না। তবে হ্যাঁ, এখানে উল্লেখ করার প্রয়োজন, আমরা যদি বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা ভাবি, যেখানে ছিল 5ই আগস্ট থেকে এ পর্যন্ত, যদি আমরা চিন্তা করি, ডিসপাইট সেভারাল ইনস্টলমেন্টস পেমেন্ট টু আকু অ্যান্ড আদার ডোনার এজেন্সি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোটামুটি একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এটি একটি ভালো দিক। একই সঙ্গে উদ্বেগের দিক হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, অর্থনীতি স্থবির। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কারণে, যেটি কিন্তু বেকারত্বের হার বাড়িয়ে দিচ্ছে। আহ খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে সরকারের দৃশ্যমান তৎপরতা কি আমরা দেখিনি। এখন পর্যন্ত শুনিনি 1 কোটি টাকা খেলাপি ঋণ এই 6 মাসেও ফাস্ট ট্র্যাকে কারো কাছ থেকে আদায় করা সম্ভব হয়েছে। সো উন্নতিটি ঠিক আসলে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে হয়তো পলিসি লেভেলে কিছু উন্নতি হয়েছে। আমরা আশা করতে পারি যেটির প্রভাব বা সুফল আগামী 6 মাস পর থেকে হয়তো জাতি হিসেবে আমরা উপভোগ করব। যেটি প্রধান উপদেষ্টার বক্তব্যে ইঙ্গিত আছে, উনি 2 দিন আগে বলছিলেন আগামী সরকারের জন্য একটি মোটামুটি স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি রেখে দেওয়ার চেষ্টা আমরা করছি। জি, মেবি প্রধান উপদেষ্টা সেই মন্তব্য থেকেই এক ধরনের সামারাইজ করেছেন আমাদের প্রেস প্রেস সচিব। সচিব শফিক জি, ভাই। জি। তানভীর আমি হোসেন। আমি জি, একটু এই জায়গাটাতে যোগ করতে চাই। ধরুন আপনি পরিবারের কর্তা এবং আপনি ভীষণ কৃপণ একটা ব্যক্তি। আপনি পরিবারের লোকজন না খেয়ে আছে, অসুস্থ। আপনি টাকা যেটাই পাচ্ছেন, যেদিক থেকে আসছেন, আপনি হলো যে সিন্ধুকে ঢুকিয়ে তালা মেরে রাখছেন এবং আপনি ভাবছেন যে আপনি অনেক বড় লোক হয়ে গেছেন। সো এগুলো আসলে আইওয়াশের অর্থনীতি। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে না ঘুরে বেড়াচ্ছে, সেটাও তো একটা প্রশ্ন হয়তো হবে। বিকজ অর্থনীতি নিয়ে প্রশ্নটা, উত্তরটা দেওয়া উচিত আসলে অর্থনীতি আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা আছেন এবং বাংলাদেশ ব্যাংক বা অর্থ উপদেষ্টা, তাদের মুখ থেকে কোনো সুখবর পাচ্ছি না। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন এবং তিনি সবসময় অনেক চমৎকার কথা বলেন। তো সেই চমৎকারিত্ব কিন্তু বাজারে দেখছি না। এবং সেই চমৎকারিত্ব কিন্তু আপনার কোনো, আজকে বা গতকালকে একটা রিপোর্ট বণিক বার্তা এসেছে যে কোনো উদ্যোক্তা নতুন কোনো ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছেন না। তো এটা যদি সুখবর হয় তাহলে ডেফিনেটলি সুখবর। ম্যাক্রো লেভেলে এখন তো আমি বলছি যে আমার সিন্ধুকে প্রচুর টাকা জমেছে, কিন্তু আমার সন্তান যে না খেয়ে আছে, সেটা যেদিন আমি বলতে পারবো যে আমি আমার সন্তানকে না খাইয়ে রেখে টাকা জমাচ্ছি, তাহলে সম্ভবত আমি দেশ হিসেবে বা পরিবারের প্রধান হিসেবে অনেক ভালো বলতে পারবো। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে অনেকগুলো তহবিল, অনেকগুলো সহায়তা তহবিল বন্ধ হয়ে আছে, বিশেষ করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা,
প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বিষয়টা আমি আসলে শিওর না। সো অনেকগুলো ভাতা বন্ধ হয়ে আছে এবং বিনিয়োগ বন্ধ হয়ে আছে। সুতরাং আপনি বিনিয়োগ বন্ধ, আপনি কোনো কাজ করছেন না, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টে যাচ্ছেন না, কোনো বড় ধরনের কোনো প্রজেক্ট নিচ্ছেন না। যিনি কাজ করেন তাকেই তো লোকজন খারাপ বলবে, ভালো বলবেন। যিনি কাজ করবেন না তার তো দোষ ধরারও কোনো সুযোগ পাওয়া যাবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে এগুলো অনেকখানি ছেলে ভুলানো কথাবার্তা। এগুলো নিশ্চয়ই সরকার স্পেসিফিক ভাবে বলবে যে আমরা এই পরিমাণ বিনিয়োগ করেছি এবং এই পরিমাণ আমরা আয় করেছি, এই খাতে আমাদের উন্নয়ন হয়েছে, এই খাতে আমরা এখনো উন্নতি করতে পারিনি। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তারা অন্তত এভাবে কথা বলুক, রাজনৈতিক সরকারগুলো এসে রাজনীতির কথা বলুক, সেটা না হয় শুনবো, আমরা শুনে মেনে নিব। কিন্তু এখানে যারা কাজ করছেন এই সরকারে, এরা কিন্তু সবাই যথেষ্ট লার্নেড এবং তারা কিন্তু সবাই ডিজিট নিয়ে কথা বলেন। সবাই কিন্তু যেহেতু তারা ডিজিট নিয়ে কথা বলেন, এই জায়গায় এসে কেন তারা ডিজিট নিয়ে কথা বলতে পারছেন না, এটা আমাকে একটু বিস্ময়ের মধ্যে ফেলে দিচ্ছে। জি, তানভীর হোসেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। একটু ছোট করে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসি, আমাদের তো সময় কম এবং শিহাব সুমন একই প্রশ্ন আপনার কাছে থাকবে। আমরা যদি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনীতিবিদ, রাজনৈতিক দল অথবা বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গাতে এবং সাধারণ মানুষের কাছেও আমরা মাঠে ঘাটে বিভিন্ন সময় শুনতে পাচ্ছি যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা চলছে। এটি আসলে, এই যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের যে চেষ্টা চলছে, এটি আসলে আপনি কিভাবে দেখেন তানভীর হোসেন? কারা এরা, কারা রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছে, তার কারা? রাজনীতি এক বিষয় অথবা অন্যান্য বিষয় এক বিষয়, কিন্তু রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য আসলে কারা কাজ করছে, কেন বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অথবা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন? তানভীর হোসেন। ধন্যবাদ। রাষ্ট্রকে ব্যর্থ হিসাবে এখানে একটা বড় বিষয় হচ্ছে কি, আপনি যখন ফর এক্সাম্পল আপনি যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়, তখন কিন্তু আপনি কিন্তু টিভিতে একটা স্টোরি দেখেন বা বিশ্বের অন্যান্য মিডিয়াতে একটা স্টোরি দেখেন। সেখানে কারা গেছে তাদের চেহারা দেখেন, যাদের ইন্টারভিউ হচ্ছে তাদের চেহারা দেখেন, তারা যে বয়ানগুলো দিচ্ছে তাদের চেহারা দেখেন। এই সব কিছু মিলে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়। সেই ন্যারেটিভটা যে জাতির জন্য মঙ্গলজনক ন্যারেটিভ না, এটুকু আমার মনে হয় যে এখন শিশু থেকে বৃদ্ধ সবাই বুঝেন। সুতরাং ব্যর্থ রাষ্ট্র হিসেবে যে কারা করছে, এটা আমাদের রাজনীতিবিদরাও খুব ভালো করে জানেন, আমাদের যারা সরকার পরিচালনা করেন তারা জানেন। কিন্তু কেউ আসলে মুখে নিতে চান না, ভাসুরের নাম কেউ আসলে মুখে নিতে চান না। তো আমার কাছে মনে হয় যে আহ, বাংলাদেশ এখন যে পরিস্থিতি পার করছে, সেখান থেকে আমি বিশ্বাস করি যে আমাদের যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন বা যারা সরকার পরিচালনা করেন, তাদেরকে অবশ্যই এইসব জায়গাতে খুবই মুখ খুলতে হবে, স্পেসিফিক ভাবে মুখ খুলতে হবে। এবং তারা যদি এই বিষয়গুলো তারা জেনে বুঝে শুধুমাত্র দায় এড়িয়ে যাবার মতো করে বলেন যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে আহ, প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের অবস্থান কি, তারা এই ব্যর্থ রাষ্ট্র প্রমাণের বিরুদ্ধে তারা নিজেরা কি প্রমাণ করেছেন, সেটাও নিশ্চয়ই জাতি একদিন প্রশ্ন করবে। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আমার তো সময় একদম কম। শিহাব সুমন 1 মিনিটে যদি একটু ছোট করে বলতেন। তানভীর ভাই যেখানে শেষ করলেন আমি ওখান থেকেই শুরু করি। তানভীর ভাই বললেন যে মুখ খুলতে হবে, যারা দায়িত্বে আছেন তাদের মুখ খুলতে হবে। মুখ ওনারা না খুলুন, কিন্তু অ্যাটলিস্ট ওনারা কিছু প্রতিক্রিয়া দেখান। আমাদেরকে একটু চিন্তা করতে হবে, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে আবির্ভূত হলে বা পরিগণিত হলে কার লাভ কার ক্ষতি। ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমরা একটি জিও পলিটিক্স এর মাঝখানে পড়ে গেছি, আন্তর্জাতিক রশি টানাটানির মাঝখানে। এখানে নানান ফ্যাক্টর কাজ করছে। এখানে ব্যবসা বাণিজ্যের ইস্যু আছে, এখানে বৈশ্বিক প্রেক্ষাপটে যার যার প্রভাব বিস্তারের বলয় তৈরি করার বিষয় রয়েছে। তো এই সব প্রেক্ষাপটে আমার মনে হয় সব বিষয়ে মুখ না খুলেও আমাদের এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন তারা একটু সচেতন ভাবে দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে পারেন, যাতে বিশ্বের বুকে এমন কোনো ন্যারেটিভ না দাঁড়ায় যে কারো কারো মানুষের সঙ্গে ফেরেশতারাও কাঁধে কাঁধ মিলিয়ে কোনো ভবন ভাঙার কাজে হাত লাগান। এটি কিন্তু খুবই হাস্যকর। সোশ্যাল মিডিয়াতে আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনকে খুব বেশি ডোমিনেট করে। তো সোশ্যাল মিডিয়া যখন এই ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে, পুরো বিশ্বের বুকে আমরা একটি হাস্যকর জাতি হিসেবে পরিগণিত হই। এই বিষয়গুলোকে অনেকেই বুঝবেন না, না বুঝে প্রমোট করেন, কিন্তু আমাদের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে এগুলোকে রেস্ট্রিক্ট করার, এই ধরনের বিষয়গুলোকে গণমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার, যাতে এই ধরনের ভুল বার্তা বিশ্বের কাছে না পৌঁছায়। বাংলাদেশ একটি মধ্যপন্থী মডারেট দেশ ছিল, সবসময় অ্যাকোমোডেটিভ দেশ ছিল। আমরা সব দল মত নির্বিশেষে
ঐতিহাসিকভাবে পহেলা বৈশাখের মতো বৈশাখ অনুষ্ঠান উদযাপন করি। আপনি খেয়াল করে দেখবেন গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি ফেসবুকে যে 100 গরু জবাই করে জিয়াফতের মাধ্যমে এবার নববর্ষ উদযাপন হবে। এটি তো আমাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে কোনোদিন আমরা দেখিনি আগে। তো হঠাৎ করে এই সংস্কৃতি আমদানি করতে কারা চাচ্ছেন এবং কারা দিচ্ছেন বা কারা এটা হতে দিচ্ছেন যে লেট ইট বি, আমার মনে হয় এটি নিয়ে এখন কথা বলার সময় এসছে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীকে আরো বেশি সচেতন ভাবে গঠনমূলক ভাবে আমাদেরকে দেখানোর সময় এসছে যে জি ওনারা শিহাব সুমন, কি চান। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো বিষয় নিয়ে কথা বলবো। তানভীর হোসেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন, নিশ্চয়ই অন্য কোনো দিন আবার কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।